হ্যাঁ, জি স্যার। এবং এখানে একটা ইন্টারাকশন তৈরি হয়, এক ধরনের আহ, কি বলে যে শেয়ারিং এর একটা ব্যাপার চলে আসে। ইট রিফ্লেক্টস সাম সেন্সিটিভিটি টু লোকাল কন্ডিশন, অর্থাৎ যেহেতু রিজন বেসড হচ্ছে, তাহলে রিজনটাকে ফোকাস করেই আপনার পলিসি বলেন, আপনার স্ট্র্যাটেজি বলেন, আপনার বিজনেস প্রোডাক্ট বলেন, সেভাবে ডেভেলপ করা হয়। যেমন ধরেন, আমি এটা বলেছি বোধহয়, আগে বলেছি, ম্যাকডোনাল্ডস এর যে আইটেম ভারতে করা হচ্ছে, সেখানে কোনো বিফ থাকছে না, কিন্তু কোনো বিফ নাই। কারণটা কি? কারণ সেখানে আপনার যারা হিন্দু আছে তারা বিফ যেহেতু খায় না এবং তারা এটাকে অন্যভাবে দেখে, তো সেখানে ম্যাকডোনাল্ডস এর আইটেমটা ওইভাবেই তৈরি করেছে। অথচ ম্যাকডোনাল্ডস এর আইটেমে কোনো বিফ থাকবে না বা কোনো মানে ইয়ে থাকবে না, সেটা খুবই রেয়ার যেখানে যেখানে এটা উৎপত্তি হয়েছে। তাহলে ওই পলিসিটা তৈরি করা হচ্ছে ঠিক এই অনুযায়ী। অথবা ধরেন আহ, আমরা যদি দেখি যে টয়োটা, টয়োটা ধরেন এই এশিয়ার জন্য যে গাড়িটা তৈরি করছে, যে স্টিয়ারিংটা রাখছে, সেই স্টিয়ারিংটা তারা কোথায় রাখছে? ডান দিকে, ডান দিকে। কিন্তু ধরেন জি আমেরিকা বা স্যার। আমেরিকার আশেপাশের দেশগুলোর জন্য, ওই রিজনের জন্য তারা যখন গাড়ি প্রস্তুত করছে, সেটা করছে কি? স্টিয়ারিংটা রাখছে বাম কোথায়? দিকে। বাম দিকে। তার মানে ওই ওই রিজনটাকে কেন্দ্র করে, যে দেশে যেভাবে চলে সেই দেশকে কেন্দ্র করে সেভাবে তৈরি করছে। It can be a way for a multinational to move gradually from a purely ethnocentric or polycentric approach to a geocentric approach, অর্থাৎ এথনোসেন্ট্রিক এবং পলিসেন্ট্রিক অ্যাপ্রোচ থেকে যদি জিওসেন্ট্রিক অ্যাপ্রোচে আপনি কনভার্ট করতে চান, তাহলে মাঝখানে রিজিওসেন্ট্রিক হয়ে যাওয়াটাই কি বেটার। আর রিজিওসেন্ট্রিকটা হচ্ছে আপনার একটা মাধ্যম, যে রিজিওসেন্ট্রিকটা যদি আপনি সাকসেসফুল হন, তাহলে এখান থেকে আমরা ইয়েতে জিওসেন্ট্রিকে মুভ করতে পারবো। ডিসঅ্যাডভান্টেজটা কি জি বলেন? স্যার। Disadvantages of regiocentric policy: it can produce federalism at a regional rather than a country basis and constrain the organization from taking a global stance. Staff may advance to regional headquarters but seldom to positions at the parent headquarters. দ্য প্যারেন্ট হেডকোয়ার্টার্স, আচ্ছা। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে ওই যে ফেডারেশনের যে প্রবলেমটা, এখানে তো এই রিজন বেসড ফেডারেশন তৈরি হতে পারে। এই পুরো রিজন বেসড একটা ফেডারেশন তৈরি করে যখনই আহ, যে প্যারেন্ট কোম্পানি যখন চাইবে যে এটাকে আমি জিওসেন্ট্রিক অ্যাপ্রোচে নিতে চাই, তখন এই ফেডারেশন বেসড যেই ইগুলো আছে, ফেডারেশন গুলো আছে, তারা কি করবে? এটাকে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, এবং তারা খুব ইমিডিয়েটলি সেটা করার চেষ্টা করে বলে অনেক সময় এটা টাফ হয়ে যায়, যে গ্লোবাল স্ট্যান্সে নিয়ে যাওয়াটা টাফ হয়ে যায়। স্টাফ মে অ্যাডভান্স টু রিজিওনাল হেডকোয়ার্টার্স বাট সেলডম টু পজিশনস অ্যাট দ্য প্যারেন্ট হেডকোয়ার্টার। অর্থাৎ স্টাফ আপনার হেডকোয়ার্টার, রিজিওনাল যে হেডকোয়ার্টার আছে সেখানে তাদেরকে পাঠানো হয়, কিন্তু প্যারেন্ট যে হেডকোয়ার্টার সেখানে কিন্তু খুব একটা পাঠানো হয় না। তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। জি স্যার। তাহলে আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে যে আপনার ইথনোসেন্ট্রিক অ্যাপ্রোচ, পলিসেন্ট্রিক অ্যাপ্রোচ, রিজিওসেন্ট্রিক অ্যাপ্রোচ এবং জিওসেন্ট্রিক অ্যাপ্রোচ, স্টাফিং Geocentric পলিসির, approach. হ্যাঁ, স্টাফিং পলিসির যে বৈশিষ্ট্য এবং স্টাফিং পলিসির যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, সেগুলো দেখলাম। এখন আমরা দেখব এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের চলে আসছে প্যারেন্ট কান্ট্রি ন্যাশনালের কথা আসছে, হোস্ট কান্ট্রি ন্যাশনালের কথা আসছে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে থার্ড কান্ট্রি ন্যাশনালের কথাও আসছে। তাহলে আমরা এখন দেখব যে কখন আমাদের প্যারেন্ট কান্ট্রি ন্যাশনালটা দরকার, আর কখন আমাদের হোস্ট কান্ট্রি ন্যাশনাল দরকার, এবং কখন আমাদের থার্ড কান্ট্রি ন্যাশনাল দরকার। তাহলে এটা যদি আমরা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কখন আমরা পিসিএন রাখবো, কখন এইচসিএন রাখবো, কখন আমরা টিসিএন রাখবো। তাহলে এটা বোঝার জন্য সবচেয়ে ভালো হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখা। পড়েন এবার, জি স্যার। আরেকজন পড়েন, Parent, নতুন একজন পড়েন, আরেকজন আছেন না, লাউডলি পড়েন তো, পিসিএন এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো পড়েন। Sir, PCNs are advantages. Organizational control. Keep continuing, please. Organizational control and coordination is maintained. Rising stars are given international experience. PCNs may be the best people for the specific job due to special skills and experience, and assurance that the subsidiary will comply with company objectives and policies. Very good. Disadvantages. ভেরি গুড। তাহলে অ্যাডভান্টেজ গুলো খেয়াল করেন, অ্যাডভান্টেজ গুলোর সাথে আমরা যদি লিংক করি, কোনটা পাচ্ছি, কোন স্টাফিং পলিসিটা পাচ্ছি দেখেন তো।
অ্যাডভান্টেজের সাথে লিংক করলে কোন স্টাফিং পলিসিটা পান? আপনি লিংক করতে হবে কিন্তু এখন বলা হচ্ছে যে অর্গানাইজেশনাল কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন ইজ মেইনটেইনড। তাহলে এই কন্ট্রোল এবং কোঅর্ডিনেশনটা কোন সময় লাগে? শুরুর দিকে লাগে না? সাবসিডিয়ারি শুরুর দিকে লাগে? জি স্যার। আচ্ছা, জি তাহলে সাবসিডিয়ারি শুরুর দিকে যদি লাগে তাহলে আমাদের এটা কি হবে? এথনোসেন্ট্রিক অ্যাপ্রোচ। এথনোসেন্ট্রিক অ্যাপ্রোচ। এথনোসেন্ট্রিক অ্যাপ্রোচ। রাইজিং স্টারস আর গিভেন ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স। তাহলে পিসিএন এর মাধ্যমে অর্থাৎ প্যারেন্ট কান্ট্রিতে যেই এমপ্লয়িরা মোটামুটি ভালো করছে তাদেরকে আমরা ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স প্রোভাইড করতে পারি। PCNs may be the best people for the specific job due to special skills and experience. যেহেতু আমরা প্রায় সময় বলছি যে নতুন কোনো প্রতিষ্ঠান গেলে নতুন টেকনোলজি, নতুন প্রোডাক্ট, নতুন প্রসেস, নতুন মেকানিজম, সেখানে স্টাফস আর নট অ্যাভেলেবল ইন দ্য হোস্ট কান্ট্রি ন্যাশনালস, ইন দ্য হোস্ট কান্ট্রি। তাহলে সেই ক্ষেত্রে আমার কি লাগবে? PCN সেই জায়গার জন্য এটা বেস্ট। যখন আমার এগুলো অ্যাভেলেবল থাকবে না, স্টাফ আর নট অ্যাভেলেবল ইন হোস্ট কান্ট্রি, সেইখানে এবং শুরুর দিকে আমার PCNটি হচ্ছে কি আমার জন্য বেস্ট অপশন। And assurance that the subsidiary will comply with company objectives and policies. PCN তো জানে তার প্যারেন্ট কোম্পানির পলিসিটা কি, PCN তো জানে তার প্যারেন্ট কান্ট্রির রুলস রেগুলেশনটা কি। তাহলে PCN কিন্তু খুব ভালো করে সেটা কি করতে পারবে? কমপ্লাই করতে পারবে, মেনে চলার চেষ্টা করবে, যেটা কিনা হোস্ট কান্ট্রি পারবে না। তাহলে এটা হচ্ছে কি প্যারেন্ট কান্ট্রি ন্যাশনালের অ্যাডভান্টেজ, যেটা কিনা আমরা এথনোসেন্ট্রিক অ্যাপ্রোচে ফলো করে থাকি। এবার ডিসঅ্যাডভান্টেজ গুলো বলেন। Disadvantages: promotional opportunities of HCNs are limited. Time and performance cost associated with adaptation to the host country. PCNs may impose an inappropriate HQ staff. Compensation for PCNs and HCNs may differ. আচ্ছা, তাহলে এটাও কি আমরা এথনোসেন্ট্রিক সাথে লিংক করতে পারছি? ডিসঅ্যাডভান্টেজ গুলো, এথনোসেন্ট্রিকের যে ডিসঅ্যাডভান্টেজ গুলো এটার সাথে মিলে যাচ্ছে না? এথনোসেন্ট্রিক পলিসির যে ডিসঅ্যাডভান্টেজ গুলো সেটার সাথে মিলছে? আমরা সেখানে যে বলেছিলাম যে হোস্ট ন্যাশনালরা টপ লেভেল ম্যানেজমেন্টে পজিশন পাচ্ছে না, কেন? কারণ সেগুলো প্যারেন্ট কান্ট্রি ন্যাশনালরা সেখানে বসে আছে। তাহলে এটা একটা লিমিটেড অপরচুনিটি হোস্ট কান্ট্রি ন্যাশনালদের জন্য। টাইম এন্ড পারফরম্যান্স কস্ট অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডাপ্টেশন টু দ্য হোস্ট কান্ট্রি, অর্থাৎ PCN যারা যাবে তাদের যে ট্রেনিং এর ব্যাপার বা তাদের অ্যাডাপ্টেশনের জন্য যে সময় লাগবে এবং যে খরচ হবে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা আমাদের এথনোসেন্ট্রিক আমরা লাগছে। PCNs may impose an inappropriate headquarters time, ওই যে যেটা ভারতের টুথপেস্ট যেটা করলো, হ্যাঁ, মিডল ইস্টে, তাহলে এটাও তো আমাদের এথনোসেন্ট্রিকের সাথে মিলে যাচ্ছে। and compensation for PCNs and HCNs may differ, অর্থাৎ ওই যে 1,70,000 টাকা আর হচ্ছে 60,000 টাকা অনেক ডিফার করছে, এটাও আমাদের এথনোসেন্ট্রিকের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা যদি এরকম লিংক করতে পারি তাহলে আমরা কিন্তু সুন্দর করে আনসার তৈরি করার সময় আমরা সুন্দর করে সেটা উপস্থাপন করতে পারি। পরের স্লাইডটা দেখেন, হোস্ট কান্ট্রি ন্যাশনাল। আরেকজন পড়েন তো, নিউ ওয়ান। Host country nationals. Advantages such as language and other barrier eliminated, reduced hiring costs, continuity of management, government policy may require hiring HCNs, possible increased morale because of increased career potential. ভেরি গুড। তাহলে আমরা অ্যাডভান্টেজে এখানে দেখতে পাচ্ছি, এটা কিসের সাথে লিংক করা যাচ্ছে? কোনটার সাথে লিংক করা যায়? কোন অ্যাপ্রোচ? হচ্ছে স্যার পলিসেন্ট্রিকেশন, পলিসেন্ট্রিক অ্যাপ্রোচের সাথে লিংক করা যায়। ভেরি গুড। দ্য পলিসেন্ট্রিক অ্যাপ্রোচে আমরা জানি যে হোস্ট কান্ট্রি ন্যাশনাল এবং প্যারেন্ট কান্ট্রি ন্যাশনালের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ গ্যাপটা তৈরি হয় এথনোসেন্ট্রিক ক্ষেত্রে, পলিসেন্ট্রিক ক্ষেত্রে সেই গ্যাপটা এলিমিনেট হয়ে যায়। কেন? কারণ সেখানে PCNরা থাকে না, অর্থাৎ টপ লেভেল ম্যানেজমেন্টও HCN থাকে। তাহলে HCN আর লোয়ার লেভেল এমপ্লয়ি তারাও HCN, ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ারটা সেটা থাকছে না। এক, রিডিউসিং হায়ারিং কস্ট, আমি PCN কে হায়ার করলে যে ধরনের খরচ হয় তার অ্যাডাপ্টেশন কস্ট বাবদ, তার ট্রেনিং কস্ট বাবদ, তার এয়ার ফেয়ার বাবদ, সেই কস্টগুলো কি লাগবে HCN নিলে? লাগবে না। তাহলে এই খরচটা আমার কমে যাচ্ছে। আচ্ছা, কন্টিনিউটি অফ ম্যানেজমেন্ট, আর ম্যানেজমেন্ট কন্টিনিউ হচ্ছে, কোনো কারণে PCN চলে গেলে 1-2 মাস পরে আবার PCN আসবে, এটার জন্য আমার ওয়েট করতে হবে, সেই ধরনের কোনো সমস্যা জটিলতা এখানে হওয়ার কথা না। আর HCN সেটা কি করছে? ম্যানেজ করছে। দেন গভর্নমেন্ট পলিসি মে রিকোয়ার হায়ারিং HCN, ওই যে গভর্নমেন্ট যে কনস্ট্রেন্টস, গভর্নমেন্ট যে কন্ডিশন যে আমার থেকে 20% দিতে হবে বা 50% দিতে হবে, হ্যাঁ, সো হোস্ট কান্ট্রি ন্যাশনালে যদি সব নেওয়া হয় তাহলে এই কন্ডিশনের কোনো প্রয়োজনীয়তা আর থাকে না।
তার মানে মোটামুটি এই কন্ডিশনটা ফুলফিল হয়ে যাচ্ছে অটোমেটিক। দেন পসিবল ইনক্রিজ মোরাল বিকজ অফ ইনক্রিজ ক্যারিয়ার পটেনশিয়াল। যেহেতু এথনোসেটের ক্ষেত্রে দেখা যায় যে এইচসিএনরা একটা লেভেল পরে আর প্রমোশন পায় না, টপ লেভেল ম্যানেজমেন্টে কোনো পজিশনে যেতে পারে না, সবাই এইচসিএন থাকে। কিন্তু এইখানে পলিসেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওই জায়গাটাতে হয় না, ওই জায়গাটাতে প্রবলেমটা হয় না, অর্থাৎ পোস্টকারী ন্যাশনালরা প্রমোশন পায়। তখন সেটা কি হচ্ছে, তখন সেটাকে আমরা বলতে পারছি যে সেই ক্ষেত্রে তারা কি মোরালি তারা কি হচ্ছে, তাদের মোরালটাকে তারা বুস্ট আপ করার সুযোগ পাচ্ছে, ইনক্রিজ ক্যারিয়ার পটেনশিয়াল, তাদের ক্যারিয়ার পটেনশিয়ালিটি বাড়ছে। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস অফ পোস্টকারী ন্যাশনালস। ডিসঅ্যাডভান্টেজ গুলো বলেন। Hiring of host country nationals may encourage a federation of national rather than global units. Host country nationals have limited career opportunity outside the subsidiary. Control and coordination of headquarters may be impaired. Hiring host country nationals limits opportunities for parent country nationals to gain foreign experience. তাহলে আমরা পলিসেন্ট্রিকের যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে এর সাথে মিলে যাচ্ছে না? মিলে যাচ্ছে স্যার। পলিসেন্ট্রিকের ডিসঅ্যাডভান্টেজের সাথে দেখেন এই হোস্টকারী ন্যাশনালের ডিসঅ্যাডভান্টেজ গুলো মিলে যাচ্ছে। সেখানে কি বলা হচ্ছে, হায়ারিং অফ হোস্টকারী ন্যাশনালস মে এনকারেজ এ ফেডারেশন অফ ন্যাশনাল রাদার দেন গ্লোবাল ইউনিটস। ওই যে ফেডারেশনের কথা বলেছিলাম যে তারা ফেডারেশন তৈরি করে, ইউনিয়ন তৈরি করে, অনেক সময় হেডকোয়ার্টারকে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করে। তো এটা একটা প্রবলেম। হোস্টকারী ন্যাশনালস হ্যাভ লিমিটেড ক্যারিয়ার অপরচুনিটি আউটসাইড দ্য সাবসিডি, অর্থাৎ নিজের দেশের সাবসিডি ছাড়া অন্য দেশে যাওয়ার সুযোগ খুবই কম, প্যারেন্ট কান্ট্রিতে যাওয়ারও সুযোগ কম। কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অফ হেডকোয়ার্টার মে বি ইম্পেডেড, অর্থাৎ হেডকোয়ার্টার থেকে যে ধরনের কন্ট্রোলটা হতো আগে, যে ধরনের কমিউনিকেশনটা হতো, সেই কন্ট্রোল এবং কমিউনিকেশন সেটা দুইটাই কি হতো এই ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে, ওইভাবে আর হবে না। এবং এখানে এক ধরনের ল্যাঙ্গুয়েজও একটা কি হবে, একটা ব্যারিয়ার তৈরি হয় হেডকোয়ার্টার এবং সাবসিডিয়ারির মধ্যে। হায়ারিং এসসিএন লিমিটস অপরচুনিটি ফর পিসিএন টু গেইন ফরেন এক্সপিরিয়েন্স। যখন আপনি এসসিএন নিচ্ছেন টপ লেভেল ম্যানেজমেন্টের জন্য, তাহলে পিসিএনরা আর এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে না, ফরেন এক্সপিরিয়েন্স গেইন করতে পারবে না। সো এগুলো হচ্ছে আমাদের ডিসঅ্যাডভান্টেজেস। এটা কি বোঝা গেছে? ক্লিয়ার? হোস্টকারী ন্যাশনালের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ক্লিয়ার? Yes, sir. জি স্যার। তাহলে আমরা এবার দেখি থার্ড কান্ট্রি ন্যাশনালটা দেখি। আরেকজন বলেন, নতুন একজন পড়েন তো, Third country nationals advantage salary and benefits requirements may be lower than PCNs, and TCNs may be better informed than PCNs about host country environment. আচ্ছা, তাহলে এখানে দেখেন, ধরেন আমার একটা টয়োটা গাড়ি বাংলাদেশে যদি আপনার প্রোডাকশনে আসে, আমি ধরেন জাপানি একজন লোক না নিয়ে যদি আমি শ্রীলঙ্কার একজন লোক নেই, জাপানিকে যেই খরচ আমাকে পে করতে হবে, স্যালারি যে পে করতে হবে, একজন শ্রীলঙ্কাকে তার থেকে কম পেমেন্ট করলেও হয়, তাই না? জি স্যার। সেই ক্ষেত্রে তার এখানে আমার স্যালারি কিন্তু খরচটা কম হচ্ছে। থার্ড কান্ট্রি ন্যাশনাল আমরা কেন ইউজ করি? থার্ড কান্ট্রি ন্যাশনালটা কিন্তু আমরা এই কারণে ইউজ করি যে স্যালারি বেনিফিটটা পাওয়ার জন্য, আর একটা হচ্ছে যে কালচার এবং ল্যাঙ্গুয়েজটা কাছাকাছি হওয়ার জন্য। হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা থার্ড কান্ট্রি ন্যাশনালটা ইউজ করে থাকি। যেটা তার জন্য তার ট্রেনিং এর প্রয়োজন হবে না, কালচার ট্রেনিং এর খুব বেশি প্রয়োজন হবে না। আপনি ভারত থেকে বাংলাদেশে কাউকে আনলে বা বাংলাদেশ থেকে কাউকে ভারতে পাঠানোর জন্য খুব বেশি কি আপনার ল্যাঙ্গুয়েজ ট্রেনিং বা কালচারাল ট্রেনিং এর প্রয়োজন হবে? না স্যার। খুব বেশি প্রয়োজন হবে না, সেটাই। কিন্তু আপনি যদি আফ্রিকা কোথাও থেকে যদি বাংলাদেশে আনেন বা বাংলাদেশকে কাউকে যদি আফ্রিকায় পাঠান, তাহলে কি মনে হয় প্রয়োজন হবে না? বিশাল প্রয়োজন হবে। আচ্ছা, তো এখানে দেখেন TCN may be better informed than PCNs about host country environment। এই যেটা থার্ড কান্ট্রি ন্যাশনালরা আপনার হোস্ট কান্ট্রির এনভায়রনমেন্ট সম্পর্কে, কালচার সম্পর্কে অনেক বেশি জানে, PCN থেকে বেশি জানে। তাহলে এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ গুলো কি? ডিসঅ্যাডভান্টেজ গুলো বলেন। Transfer must consider national animosities. Host government may resent hiring of TCNs. TCNs may not want to return to their own countries after assignment. এইটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ডিসঅ্যাডভান্টেজটা দেখেন।
এখানে বলা হচ্ছে যে ট্রান্সফার্স মাস্ট কনসিডার ন্যাশনাল অ্যানিমোসিটিস, অর্থাৎ দুই দেশের মধ্যে যদি এরকম শত্রু ভাবাপন্ন থাকে, সেই দুই দেশের মধ্যে কোনো ধরনের ট্রান্সফার করা ঠিক হবে না, এটা কনসিডার করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রবলেম। যেমন যদি চিন্তা করেন যে ভারতের একজন লোককে আপনি পাকিস্তানে ট্রান্সফার করবেন, অথবা পাকিস্তানের একজন লোককে আপনি ভারতে ট্রান্সফার করবেন, তারা কি অবস্থায় থাকবে? একটা ভয়, একটা আতঙ্কে থাকবে না তারা সবসময়? থাকবে কিনা? কোনো কারণে যদি এরকম হয় যে ভারতের কাউকে আপনি পাকিস্তানে পাঠাচ্ছেন বা পাকিস্তানের কাউকে ভারত পাঠাচ্ছেন, তারা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকবে যে যদি আমাদের সাধারণ জনগণ যদি আমরা আইডেন্টিটি জেনে যায়, তাহলে তা আমাকে এখানেই মেরে ফেলবে বা আমার ঝামেলা করতে পারে, ঠিক কিনা? এটা হতে পারে কিনা? তাহলে এটা কিন্তু একটা বড় সমস্যা। তো এই জিনিসটা অবশ্যই কনসিডারেশন নিতে হবে যে আমি কাকে কোন দেশে পাঠাচ্ছি, সেই দেশের সাথে সম্পর্ক কেমন, হ্যাঁ, পলিটিক্যাল সম্পর্ক কেমন, জনগণের সম্পর্ক কেমন, এগুলো দেখার বিষয় আছে। হোস্ট গভর্নমেন্ট মে রিসেন্ট হায়ারিং অফ টিসিএন, আপনি গভর্নমেন্টের ধরেন ওইভাবে করলেন না, আপনি টিসিএন নিয়ে আসলেন। ধরেন আপনি ওই যে আমি যদি বলি টয়োটা কোম্পানির কথা বলি, তারা আসার পরে শ্রীলঙ্কা থেকে লোক নিয়ে আসলো অনেক, ভারত থেকে লোক নিয়ে আসলো অনেক। বাংলাদেশ গভর্নমেন্ট বললো আমার লোক না নিয়ে আপনি শ্রীলঙ্কার লোক নিচ্ছেন, আমার লোক না নিয়ে আপনি ভারতের লোক নিচ্ছেন, সবার ভিসা ক্যান্সেল করে দিলেন, সবাইকে জোর করে পাঠিয়ে দিলেন, ফেরত পাঠিয়ে দিলেন, টিসিএন সবাইকে ফেরত পাঠিয়ে দিলেন। আপনি আপনার লোক নিয়ে আসেন, কোনো সমস্যা নেই, জাপানিজ আসে কোনো সমস্যা নেই, কিন্তু সব আপনি নিয়ে আসবেন অন্য দেশের, আর আমার লোকের কাজ করবে না, এটা তো হতে পারে না। গভর্নমেন্ট এটা চাইলে করতে পারে। তাহলে এখানে কি হোস্ট গভর্নমেন্ট মে রিসেন্ট হায়ারিং অফ টিসিএন, কথাটা কি বুঝতে গেছে? চাইলে কি করতে পারে, তাদের ভিসা ক্যান্সেল করে দিতে পারে, তাদেরকে আবার পাঠিয়ে দিতে পারে। তাহলে থার্ড কান্ট্রি ন্যাশনাল এটা একটা লিমিটেশন। আরেকটা বড় লিমিটেশন হচ্ছে থার্ড কান্ট্রি মে নট ওয়ান্ট টু রিটার্ন টু দেয়ার ওন কান্ট্রিজ আফটার অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট পাওয়ার পরে তারা তাদের নিজের দেশে নাও ফিরে যেতে পারে। তারা যদি ফিল করে যে এখানে আমি অনেক ভালো আছি, অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, অনেক স্যালারি পাচ্ছি, তখন আর তারা দেশে যেতে চাবে না। যেমন ভারতের অনেক ইমিগ্রেন্ট আছে যারা এখন অবৈধ অবস্থায় বাংলাদেশে বসবাস করছে এবং তারা নিজের দেশে ফিরে যাচ্ছে না, জানেন সেটা? শুধু তাই না স্যার, অনেক ইম্পর্টেন্ট পোস্টে জবও করছে। এটা পেপারে আসছে, প্রায় 10 লক্ষ ভারতীয় আছে বাংলাদেশে কাজ করছে, যাদের অনেকেরই ভিসা নাই, কিন্তু তারা এই দেশে কাজ করছে এবং এই দেশে কাজ করে এখানে থাকছে, এবং তারা নিজের দেশে ফিরে যাচ্ছে না বা যাওয়ার ইচ্ছা হবে। আপনারা দেখবেন যে আমাদের দেশে অনেক আফ্রিকান আছে ফুটবল টিমের সাথে আপনার হয়ে দেশে আসে খেলার জন্য, ভিসা টিসা নিয়ে আসে, এরপরে সেই ফুটবল টিমও থাকবে না, ওই ক্লাবের সাথে আর কোনো চুক্তি থাকে না, কিন্তু তারা দেশে যায় না, ফেরত যায় না। তারা এই দেশে বসে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে আবার ইদানিং দেখতেছি যে বিয়েও করছে, বিয়ে করে আবার থেকে যাচ্ছে। আবার আমার পরিচিত এক বস ছিল স্যার, বিভিন্ন প্রতারণার সাথেও যুক্ত হচ্ছে, তাই না? ওই যে তাহলে নাইজেরিয়া এটা হচ্ছে কিন্তু থার্ড কান্ট্রি ন্যাশনালের একটা লিমিটেশন, ডিসঅ্যাডভান্টেজ। ক্লিয়ার? স্যার আমার এক বস ছিল স্যার পাকিস্তানি, জি, পাকিস্তানের, উনি পরে বাংলাদেশে বিয়ে করছে, উনি এখন ওনার ভোটার আইডি কার্ডও বাংলাদেশে বানিয়ে ফেলছে, উনি অলরেডি জায়গাও কিনছে বাংলাদেশে, বাড়ি করে ফেলছে। তাই? তাহলে দেখেন, তাহলে বুঝেন সে পাকিস্তানে আর ফিরে যাবে না। এরকম তো হচ্ছে না, এরকম তো হচ্ছে, অনেক হচ্ছে। স্যার ইন্ডিয়ার অনেকেই আছে যে আমাদের দেশে পুলিশ আছে, আমাদের দেশের পুলিশ কিন্তু সে ইন্ডিয়ান নাগরিক। আচ্ছা, এই ধরনের কথা বলা যাবে না, উইদাউট প্রুফ বা প্রুফ থাকলেও বলা যাবে না, ঠিক আছে? প্লিজ, এটা অন্য জিনিস। আমরা এগুলো না বলি, পলিটিক্যাল ইস্যুতে চলে যাচ্ছে। এগুলো না বলি, এমন কোনো কথা বলবো না যেটার জন্য ধরেন আপনাদের সমস্যা হইতে পারে, ঠিক আছে? ইভেন আপনাদের স্যারেরও সমস্যা হতে পারে, এরকম কোনো কথা আমরা না বলি। শুনেন, একটা কথা বলি, এটা মজার কথা বলি, সেটা হচ্ছে আমাদের সংবিধান দুইটা জায়গায় মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। মানে এমনিতে তো স্বাধীনতা আছে মত প্রকাশের, কিন্তু দুইটা জায়গায় আপনি বলতে পারবেন। সেটা কি? একটা হচ্ছে সংসদে আপনি আপনার কথা বলতে পারবেন, কেউ বাধা দিতে পারবে না, মত প্রকাশের স্বাধীনতা আছে একদম সংসদে। আর দুই হচ্ছে ক্লাসে, এই যে ক্লাস নিচ্ছি,
ক্লাসে আমাদের এক্সাম্পলের জন্য আমাদের বিভিন্ন জিনিস আমাদের নিয়ে আসতে হয়, বিভিন্ন এক্সাম্পলের জন্য বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসতে হয়, ঠিক আছে? কিন্তু সেই এক্সাম্পলটাকে পুঁজি করে এখন দেখা যাচ্ছে যে এটার উপর ভিত্তি করে অনেকের সমস্যা হচ্ছে, টিচারদের সমস্যা হচ্ছে, স্টুডেন্টদের সমস্যা হচ্ছে। এটা হওয়ার কথা না, এটা হওয়ার কথা না, বাট এটাও হচ্ছে। সো আমরা এরকম কথা না বলি। আমরা এটা বলতে পারি, ধরেন আমাদের দেশের থেকে অনেকেই তো দেশের বাইরে যাচ্ছে আর আসতেছে না, তাই না? অনেকে দেশের বাইরে গিয়ে কিন্তু আর ফিরছে না, ওইখানেই সেটেল হয়ে যাচ্ছে, ওইখানেই বাড়ি গাড়ি করে জায়গা জমি করে থেকে যাচ্ছে। দেখেন না বেগমপাড়া, কানাডার বেগমপাড়া, জি স্যার। সেই আর কি। সো হু ইজ এন এক্সপেট্রিয়েট, আমরা অলরেডি হু ইজ এন এক্সপেট্রিয়েট এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, তাই না? হু ইজ এন এক্সপেট্রিয়েট আলোচনা করেছি না লাস্ট ক্লাসে? জি স্যার। আচ্ছা, আমাদের 1 মিনিট আছে, আপনারা আবার নতুন করে জয়েন করেন প্লিজ। সবাই জয়েন করছেন না কেন? সবাই জয়েন করেন। আচ্ছা, নতুন একজন পড়েন তো, এটা স্লাইডটা পড়েন, হু ইজ এন এক্সপেট্রিয়েট পড়েন তো। কই পড়ছেন না? এই স্লাইডটা পড়েন প্লিজ, রিড আউট দ্য স্লাইড। Who is an expatriate? An employee who is working and temporarily residing in a foreign country. Some firms prefer to use the term international assignees. Expatriates are PCNs from the parent country operations. PCNs transferred to either HQ or another subsidiary, and HCNs transferred into the parent country. Global flow of HR. হ্যাঁ, লাস্ট ক্লাসে অলরেডি আমরা এটা আলোচনা করেছি যে এক্সপেক্টেড আসলে কারা। অর্থাৎ আপনি যখন কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে নিজের দেশে থেকে আরেক দেশে যাবেন, তখনই আপনি এক্সপেক্টেড হয়ে যাবেন। অথবা অন্য দেশ থেকে কেউ যদি আপনার দেশে আসে, সেও কি হয়ে যাবে? এক্সপেট্রিয়েট হয়ে যাবে। এবং আমরা এক্সপেক্টেডের ক্ষেত্রে আমরা এই 4টার কথা বলেছিলাম, তাই না? এই 4টা একটু আলোচনা করেন তো, ফোকাস করেন 4টাকে, বলেন 4টা সম্পর্কে বলেন। চারটা এক্সপ্লেন করেন। স্যার কে বলবে? যে কোনো একজন বলেন, এটা তো আমরা আলোচনা করেছি, এটা এক্সপ্লেন করেন এটা। এনিওয়ান? স্যার কি? স্যার বলছি। হ্যাঁ বলেন। স্যার আমরা চার্টে দেখতে পাচ্ছি যে একদম টপ পজিশনে প্যারেন্ট কান্ট্রি রয়েছে, প্যারেন্ট কান্ট্রি হেডকোয়ার্টার রয়েছে, এবং নিচে 2টা সাবসিডিয়ারি কান্ট্রি রয়েছে। দ্যাট ইজ এই প্যারেন্ট কান্ট্রির যে কোম্পানিটা, সে এই 2টা কান্ট্রিতে তাদের অপারেশন অপারেট করে। এখন প্যারেন্ট কান্ট্রি থেকে যখন কোনো এমপ্লয়ি সাবসিডিয়ারি কান্ট্রি 1 অথবা এ অথবা বি তে আসবে, তখন তাকে বলা হবে পিসিএন বা প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল। এবং যখন এ থেকে বি তে যাবে, তখন সেটা হয়ে যাবে এইচসিএন, দ্যাট ইজ হোস্ট কান্ট্রি ন্যাশনাল। এবং এখানে দেখা যাচ্ছে যে একটা ন্যাশনাল বর্ডার আছে, যে ন্যাশনাল বর্ডারকে ক্রস করতে হচ্ছে 2 কান্ট্রির লোককেই। এখন যদি সাবসিডিয়ারি কান্ট্রি এ এবং সাবসিডিয়ারি কান্ট্রি বি এর ভিতরে এক্সচেঞ্জ হয়,
তো তখন সেটাকে বলা হয় হচ্ছে থার্ড কান্ট্রি ন্যাশনাল, এবং এখানেও একটা বর্ডার থাকে। তো প্যারেন্ট কান্ট্রি ন্যাশনাল থেকে যখন কেউ সাবসিডিয়ারি কান্ট্রিতে আসবে তখন সে হবে এক্সপেট্রিয়েট। আবার যখন সাবসিডিয়ারি কান্ট্রি থেকে প্যারেন্ট কান্ট্রিতে যাবে তখন সেটাও এক্সপেট্রিয়েট হবে। কিন্তু যদি সাবসিডিয়ারি অপারেশন কান্ট্রি এ থেকে বি তে কেউ যায় অথবা বি থেকে কেউ এ তে আসে তখন সেটা এক্সপেট্রিয়েট হবে না। না, সেটাও এক্সপেট্রিয়েট, ও সেটাও এক্সপেট্রিয়েট। থার্ড কান্ট্রি ন্যাশনাল সেটাও এক্সপেট্রিয়েট। টিসিএন এক্সপেট্রিয়েট, থার্ড কান্ট্রি ন্যাশনাল এক্সপেট্রিয়েট। ঠিক আছে? অর্থাৎ গ্লোবাল ফ্লো অফ এইচআর, ন্যাশনাল বর্ডার ক্রস করছেন তখনই আপনি এক্সপেট্রিয়েট হয়ে যাচ্ছেন। এক্সপেট্রিয়েট হতে সমস্যা নেই। থ্যাংক ইউ খুব সুন্দর করে বলার জন্য। আচ্ছা, রিজনস ফর ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট। আমরা ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট কেন দেই বা এই যে এক্সপেক্টেড হিসেবে কেন পাঠাচ্ছি, হ্যাঁ এক্সপেক্টেড হিসেবে আমরা কেন পাঠাই, তো এটার পিছনে রিজন গুলো কি? তিনটা হচ্ছে বেসিক রিজন। একটা হচ্ছে পজিশন ফিলিং, অর্থাৎ ওইখানে আপনার হয়তো লোকজন নাই, ওই পজিশনটা ফিল আপ করার জন্য আমরা ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠাই, এক্সপেক্টেড পাঠাই। এটা হচ্ছে স্কিলস গ্যাপ, লঞ্চ অফ নিউ এন্ডেভার অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার। তাহলে নতুন কোনো কিছু লঞ্চ করার জন্য, টেকনোলজি ট্রান্সফারের জন্য, স্কিল গ্যাপ যেটা আছে সেটা ফিল আপ করার জন্য আমরা ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট দিয়ে এক্সপেক্টেডকে পাঠাই। এটা একটা কারণ পজিশন ফিলিং। একটা কারণ কি হতে পারে? ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট। ওভারঅল যে ম্যানেজমেন্ট আছে এটাকে ডেভেলপ করার জন্য, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট পারপাসেস, অ্যাসিস্টিং ইন ডেভেলপিং কমন কর্পোরেট ভ্যালুস। দেখবেন যে কোথাও কোথাও কোনো একটা ব্যাংকে একটা ব্রাঞ্চ ভালো করছে না, খারাপ করছে, তখন করে কি ওই আপনার হেড অফিস থেকে যেই ব্রাঞ্চে ধরেন খুব ভালো করছে কন্টিনিউয়াসলি, সেই ব্রাঞ্চের যিনি ইনচার্জ তাকে ওই ব্রাঞ্চে পাঠা দেয় যে ব্রাঞ্চ খারাপ হচ্ছে, এবং দেখা যায় যে তাকে পাঠানোর পরে আসলেই ওই ব্রাঞ্চও লুজিং কনসার্ন থেকে প্রফিট কনসার্নে টার্ন নিচ্ছে। আপনাদের এরকম অভিজ্ঞতা আছে কিনা যে আপনি একজনকে পাঠাচ্ছেন, বা ধরেন কোন একজন জেলা প্রশাসককে আপনি এমন একটা জেলায় পাঠাচ্ছেন, আমাদের ধরেন বাংলাদেশের কথা বললে তো আসলে হবে না, ধরেন এমন জায়গায় পাঠাচ্ছেন যে যে জায়গাটাকে আপনি ভালো করতে চাচ্ছেন, হ্যাঁ ওখানকার ক্রাইম কমানোর জন্য ধরেন একজন ভালো পুলিশ অফিসারকে পাঠাচ্ছেন, তাহলে ওইখানে কিন্তু আলটিমেটলিটা কমে আসবে। তাহলে এক্সপেক্টেডের কাজ হচ্ছে এরকম ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টের জন্য বা ট্রেনিং ডেভেলপমেন্টের পারপাসের জন্য বা ট্রেনার হিসেবে কাজ করার জন্য আপনি কাউকে পাঠাচ্ছেন যাতে ওভারঅল ম্যানেজমেন্টটা ডেভেলপ করা যায়। দেন অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, এটা হচ্ছে যে নিড ফর কন্ট্রোল, ট্রান্সফার অফ নলেজ, কম্পিটেন্স, প্রসিডিউরস এন্ড প্র্যাকটিস। ওভারঅল অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের জন্য আপনি চাইলে সেটা করতে পারেন, যে স্ট্রাকচার থেকে শুরু করে সবকিছু আপনার ডেভেলপ করার জন্য আপনি এক্সপেক্ট হিসেবে পাঠাতে পারেন। তাহলে এখানে আমরা তিনটা কারণ পাচ্ছি, একটা হচ্ছে পজিশন ফিলিং, একটা হচ্ছে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে কি অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট। আচ্ছা, টাইপস অফ ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট। আমরা যদি ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টের টাইপ দেখি, আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি টাইপগুলোকে। একটা হচ্ছে অন দ্য বেসিস অফ টাইম ফ্রেম, সময়ের ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে আমরা ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টকে তিনটা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে শর্ট টার্ম আপ টু 3 মান্থস, 3 মাসের জন্য একটা অ্যাসাইনমেন্ট হতে পারে। একটা হচ্ছে এক্সটেন্ডেড আপ টু 1 ইয়ার, 1 বছর পর্যন্ত হতে পারে। আর একটা হচ্ছে লং টার্ম 1 to 5 ইয়ার্স এর জন্য অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে পারে। তাহলে এটা হচ্ছে টাইমের উপর বেস করে তিনটা ভাগে ভাগ করতে পারি, শর্ট টার্ম আপ টু 3 মান্থস, এক্সটেন্ডেড আপ টু 1 ইয়ার, এন্ড লং টার্ম আপ টু 5 ইয়ার্স, 1 to 5 ইয়ার্স। তাহলে 3 মাসের জন্য শর্ট টার্মের জন্য কখন পাঠানো হয়? কোনো একটা ট্রাবল শুটিং এর জন্য, অর্থাৎ আপনার কোনো ধরনের যে টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছে, কোনো মেশিনের কোনো প্রবলেম হচ্ছে, মেশিনের পার্ট কাজ করছে না, তখন আপনি সেটাকে সলভ করার জন্য আপনি সেখানে যেতে পারেন। এটাকে বলা হচ্ছে ট্রাবল শুটিং। এটা অল্প সময়ের জন্য গেলেই হয়। অথবা প্রজেক্ট সুপারভিশন, প্রজেক্ট কেমন চলছে না চলছে সেটা সুপারভাইজ করার জন্য হেড করার থেকে একজন গেল, এটাকে বলা হচ্ছে প্রজেক্ট সুপারভিশন। তাহলে এখানেও আপনার শর্ট টার্মের জন্য গেলেই হচ্ছে। আর এটা হচ্ছে কি স্টপেজ আনটিল এ পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট ইজ ফাউন্ড, অর্থাৎ একজনের মেয়াদ শেষ হয়ে গেছে বা আপনি ভারপ্রাপ্ত হিসেবে অনেক সময় পাঠাই না কাউকে, নতুন একজন পার্মানেন্ট না পাওয়া পর্যন্ত একজন ভারপ্রাপ্ত হিসেবে পাঠালেন, তো 3 মাসের মধ্যে আপনি অ্যারেঞ্জ করছেন যে আমরা নতুন একজনকে পাঠাবো, তো সেটা হতে পারে। হ্যাঁ, এটার জন্য আমরা শর্ট টার্ম হিসেবে আমরা পাঠাতে পারি। এক্সটেন্ডেড আপ টু 1 ইয়ার, যখন এই যে তিনটা কথা বলেছি,
troubleshooting, project supervision, stoppage until a permanent arrangement is found. এটাকেই যখন আমরা এক্সটেন্ড করব 1 বছরে নিয়ে যাব, তখন এটা সেকেন্ড ফেজে চলে যাবে, অর্থাৎ এক্সটেন্ড আপ টু 1 ইয়ার। মে ইনভলভ সিমিলার অ্যাক্টিভিটিস অ্যাজ শর্ট টার্ম অ্যাসাইনমেন্টস, অর্থাৎ শর্ট টার্ম অ্যাসাইনমেন্ট যে অ্যাক্টিভিটিস গুলো আছে মোটামুটি সেম অ্যাক্টিভিটিস গুলো এখানে থাকতে পারে। আর লাস্টটা হচ্ছে কি লং টার্ম, এটা হচ্ছে ভ্যারিজ ফ্রম 1 to 5 ইয়ার্স। দ্য ট্র্যাডিশনাল এক্সপেক্টেড অ্যাসাইনমেন্ট, এটা হচ্ছে যে একজন ট্র্যাডিশনাল এক্সপেক্টেড যে অ্যাসাইনমেন্ট নিয়ে যায়, যেগুলো করার কথা সেগুলোই সে করবে, এটা হচ্ছে 1 to 5 ইয়ার্স। অর্থাৎ নর্মালি আমরা এটাকেই ফোকাস করি। নর্মালি এক্সপেক্ট হিসেবে যারা যায় বেসিক্যালি তারা ওই যে ওভারঅল ডেভেলপমেন্ট বলেন, ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট বলেন, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট বলেন, ওইসব করার কারণে যখন যায় তখন আমরা এইটা 1 to 5 ইয়ার্স এর জন্য পাঠাই। এটা হচ্ছে অন দ্য বেসিস অফ টাইম ফ্রেম। আর এটা হচ্ছে অন দ্য বেসিস অফ নেচার। নেচারের উপর ভিত্তি করে যদি আমরা ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টকে ভাগ করি তাহলে 4টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কমিউটার অ্যাসাইনমেন্টস, একটা হচ্ছে রোটেশনাল অ্যাসাইনমেন্টস, একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল অ্যাসাইনমেন্টস, একটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসাইনমেন্টস। সো কমিউটার অ্যাসাইনমেন্টটা কি? কমিউটার অ্যাসাইনমেন্টটা হচ্ছে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস where the person concerned commutes from the home country on a weekly or bi-weekly basis to the place of work in another country. For example, the person lives in London but works in Moscow. মানেটা কি? মানেটা হচ্ছে যে আপনি সপ্তাহে একদিন অথবা 2 সপ্তাহে একদিন আপনি যাবেন, গিয়ে ওখানে অফিস করে আসবেন। ধরেন আমাদের প্রফেসর থাকে, অনেক প্রফেসর থাকে যে ভিজিটিং প্রফেসর হিসেবে বিভিন্ন দেশে যায় ক্লাস নেওয়ার জন্য, সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিনে যায়। তাদের এয়ার ফেয়ারের খরচ টরচ ওই ইউনিভার্সিটি বিয়ার করে এবং সে এখান থেকে এভাবে কন্টিনিউ করে। এটাকে বলা হচ্ছে কমিউটার অ্যাসাইনমেন্ট। কমিউটার অ্যাসাইনমেন্ট অর্থাৎ আপনি সরাসরি এক্সপেক্টেড হিসেবে লম্বা সময় জন্য থাকছেন না, বাট আপনি সপ্তাহে একদিন অথবা 2 সপ্তাহে একদিন গিয়ে ওখানে কিছু কাজ করে আসলেন, কিছু ক্লাস নিয়ে আসলেন বা কাজ করে আসলেন, যেটি হোক, এটাকে বলা হচ্ছে কমিউটার অ্যাসাইনমেন্ট। রোটেশনাল অ্যাসাইনমেন্টটা কি? এমপ্লয়িজ কমিট ফ্রম দ্য হোম কান্ট্রি টু এ প্লেস অফ ওয়ার্ক ইন অ্যানাদার কান্ট্রি ফর এ শর্ট সেট পিরিয়ড ফলোড বাই এ ব্রেক ইন দ্য হোম কান্ট্রি। অর্থাৎ আমাদের ধরেন প্রত্যেকটা অর্গানাইজেশনে কিন্তু লেভেল বলা আছে যে বছরে আপনার কিছুদিন আপনি ছুটি পাবেন। বাংলাদেশের বিভিন্ন ব্যাংক 1 বছর শেষে আপনার 15 থেকে 20 দিনের একটা ছুটি দেয় অথবা 7 দিনের ছুটি দেয়, এবং এই ছুটিটা আপনি যদি ভোগ করেন আপনাকে 1 মাসের বেতনও দেওয়া হয় বা বেতন দেয়। জানেন সেটা আপনারা কেউ পেয়েছেন? আপনারা জানেন যে আমাদের অনেক ব্যাংক আছে সেটা করে যে বছর শেষে কিছু কিছু মানে যারা আছে যারা আগে কাটায় নেই তাদেরকে সেই ছুটি দেয়, পাশাপাশি রিক্রিয়েশন লিভ বলেন এটা, পাশাপাশি কি করছে 1 মাসের বেতন দেয়। তো ওই সময়টা অর্থাৎ কোম্পানি যদি এরকম হয় যে আপনি একটা রিক্রিয়েশন লিভে যাচ্ছেন এবং 1 মাসের বেতন পাবেন, কোম্পানির যারা চেয়ারম্যান আছেন বা এমডি লেভেল আছে তারা যদি বলে যে আমাদের ওই দেশের ওই সাবসিডিতে তুমি তো মানে ভ্যাকেন্সিতে তুমি হয়তো ওখানে যেতে পারো, তোমার যে এই যে লিভ আছে সে তুমি হয়তো দেশের বাইরে যাবে, তুমি এক কাজ করো তোমাকে বিমানের টাকা দিয়ে দিচ্ছি, তুমি আমাদের ওই প্রজেক্টটা একটু ঘুরে আসো, তোমার ঘোরাও হইলো আর এই প্রজেক্ট সম্পর্কে জেনেও আসো। এই ধরনের যে অ্যাসাইনমেন্ট এটাকে বলা হচ্ছে রোটেশনাল অ্যাসাইনমেন্ট। এটা এক ধরনের ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট, এটা এক ধরনের টাইপ। তারপর হচ্ছে কন্ট্রাকচুয়াল অ্যাসাইনমেন্টস। এটা হচ্ছে used in situations where employees skills vital to an international project are assigned for a limited duration of 6 to 12 months. অর্থাৎ আপনি ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠাচ্ছেন কাউকে, তাকে হায়ার করছেন 6 থেকে 12 মাসের জন্য, 1 বছরের জন্য হায়ার করছেন। এটা কন্ট্রাকচুয়াল বেস। কন্ট্রাকচুয়ালি আপনি হায়ার করেছেন কারণ তার যে স্পেসিফিক স্কিলটা আছে সেই স্কিলটাকে কাজে লাগানোর জন্য অ্যাপ্লাই করার জন্য। এটাকে বলা হচ্ছে কি কন্ট্রাকচুয়াল অ্যাসাইনমেন্ট। আর লাস্টটা হচ্ছে কি ভার্চুয়াল অ্যাসাইনমেন্ট। ভার্চুয়াল অ্যাসাইনমেন্টটা কি? এটা আমি গত ক্লাসে বলেছিলাম, দুইজন ফ্যাক্টরি ক্ষেত্রে ভার্চুয়াল টিম থাকে, ওইভাবে করতে পারেন। এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল অ্যাসাইনমেন্ট। where the employee does not relocate to a host location but manages from home base
international responsibilities for a part of the organization in another country. অর্থাৎ যদিও রিলোকেশনের প্রয়োজন হচ্ছে না, বাট আপনি নিজের জায়গায় বসে আপনি সেটা কি করছেন, ম্যানেজ করছেন। ভার্চুয়ালি টিম তৈরি করে তাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে এটাকে ম্যানেজ করার চেষ্টা করছেন। এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল অ্যাসাইনমেন্ট। এবং বর্তমানে কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা কিন্তু এই ভার্চুয়ালি তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে ভার্চুয়াল অ্যাসাইনমেন্টের মাধ্যমে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? Any question? No question. Okay. The role of an expatriate. Expatriate রোলটা কি? তাদের ভূমিকাটা কি? তারা কি করবে? Expatriate অনেক ধরনের রোল প্লে করবে। একটা রোল হচ্ছে তারা কি এজেন্ট হিসেবে কাজ করবে। প্যারেন্ট কোম্পানি যেটা আছে হেডকোয়ার্টারের এজেন্ট হিসেবে কাজ করবে। দ্য এক্সপেক্টেড অ্যাজ এন এজেন্ট অফ ডিরেক্ট কন্ট্রোল। তারা ডিরেক্ট কন্ট্রোল করার জন্য এজেন্ট হিসেবে কাজ করবে। এবং এটা দেখা যায় যে শুরুর দিকে ডিরেক্ট কন্ট্রোলটা খুব বেশি প্রয়োজন হয়। 2 নম্বর কি, দ্য এক্সপেক্টেড অ্যাজ এন এজেন্ট অফ সোশ্যালাইজেশন। অর্থাৎ এই যে নতুন একটা কোম্পানি, নতুন প্রোডাক্ট, নতুন সার্ভিস, নতুন টেকনোলজি, এটাকে হোস্ট কান্ট্রিতে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, এটাকে বোঝানোর জন্য সোশ্যালাইজেশনের প্রয়োজন হয়। হ্যাঁ, অ্যাডাপ্টেশনের প্রয়োজন হয়, ট্রেনিং এর প্রয়োজন হয়। তাহলে এই কাজটা করবে কি? এই কাজটা করবে হচ্ছে এক্সপেক্টেড করবে। তাহলে এক্সপেক্টেড আপনার সোশ্যালাইজেশন এজেন্ট হিসেবে কাজ করতে পারে। এক্সপেক্টেড অ্যাজ নেটওয়ার্ক বিল্ডার্স। এক্সপেক্টেড নেটওয়ার্ক বিল্ডার হিসেবে কাজ করতে পারে। বিভিন্ন দেশের সাথে এক্সপেক্টেডদের যখন ইন্টারন্যাশনাল টিম তৈরি হয় এক্সপেক্টেডদের, ওই যে আমরা যেটা বলেছি, তো সেই ক্ষেত্রে তাদের একটা নেটওয়ার্ক তৈরি হয়, ইন্টারন্যাশনাল ইয়েতে একটা নেটওয়ার্ক তৈরি হয়। ওই নেটওয়ার্কটাকে সম্প্রসারণ করার জন্য এক্সপেক্টেডদের কাজে লাগানো যেতে পারে। অনেক সময় নেটওয়ার্কটাকে এস্টাবলিশ করার জন্য হাই অফিসিয়ালদের সাথে, হাই গভর্নমেন্ট অফিসিয়ালদের সাথে নেটওয়ার্ক এস্টাবলিশ করার জন্য আমরা কি করতে পারি, এক্সপেক্টেড কাজে লাগাতে পারি, এক্সপেক্টেডদের কাজে লাগাতে পারি। এক্সপেক্টেড অ্যাজ বাউন্ডারি স্প্যানার। বাউন্ডারি স্প্যানার অর্থাৎ আপনার প্রতিনিয়ত যে ইনফরমেশন গুলো ঘটছে বা যে ঘটনাগুলো ঘটছে বাইরে, আপনার বিজনেস রিলেটেড কোনো থ্রেট আছে কিনা, বিজনেস রিলেটেড কোনো অপরচুনিটি আছে কিনা, এই ধরনের ব্যাপারগুলো এক্সপেক্টেডটা কি করবে, এক্সপেক্টেড গুলো তারা সহজে এগুলোকে আইডেন্টিফাই করতে পারে। কারণ তারা বিভিন্ন দেশে ঘুরছে, বিভিন্ন দেশে জানছে, তাদের নেটওয়ার্ক আছে। তখন এই ইনফরমেশন গুলো তারা কালেক্ট করে এটা তাদের কোম্পানিকে শেয়ার করতে পারে। এখান থেকে থ্রেট থাকলে সেই রিলেটেড ব্যবস্থা নিতে পারে, অ্যাডভান্স অপরচুনিটি থাকলে সেটাকে কিভাবে ক্যাচ করা যায় সেই চেষ্টা করতে পারে। তাহলে বাউন্ডারি স্প্যানার হিসেবে কাজ করে এক্সপেক্টেড। এক্সপেক্টেড অ্যাজ ল্যাঙ্গুয়েজ নোড। আমরা বলি প্রত্যেকটা কোম্পানির একটা কর্পোরেট ল্যাঙ্গুয়েজ থাকে। তো এই কর্পোরেট ল্যাঙ্গুয়েজে আপনার কাজ করার জন্য এক্সপেক্টেড এখানে কাজ করতে পারে, রোল প্লে করতে পারে। অ্যান্ড ট্রান্সফার অফ কম্পিটেন্স এন্ড নলেজ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কম্পিটেন্স এবং নলেজটা ট্রান্সফার করা দরকার আপনার স্মুথলি অপারেশনের জন্য, সেই কাজটাও কে করবে, এই এক্সপেক্টেডই করবে। তাহলে কি এক্সপেক্টেড রোলটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই যে এক্সপ্যানার শব্দের অর্থ কি আসলে এখানে? এই এক্সপেক্টেড প্রত্যেকটা রোল কিন্তু আপনার এখানে কিন্তু ডিটেইলস বলা আছে। আপনাদের বইটাতে একটু দেখবেন, বইয়ে এক্সপেক্টেডদের প্রত্যেকটা রোল সম্পর্কে ভালো বলা আছে। প্রত্যেকটা রোল ডেসক্রাইব করা হয়েছে এখানে ক্লিয়ারলি। বলেন, কে যেন একটা কোশ্চেন করতে চেয়েছিলেন, বলেন। স্যার এই যে বাউন্ডারি স্প্যানার মিন্স আসলে কি বোঝাচ্ছিল? স্প্যানার তো আসলে কোনো কিছু প্লাস করে এরকম কিছু বা? আচ্ছা, বাউন্ডারি স্প্যানার মানে হচ্ছে কি, আপনার ধরেন তার তো প্রত্যেকটা অর্গানাইজেশনের ধরেন বাউন্ডারি থাকে, তাই না? তো স্পেন করছে এটা ধরেন আপনি এটা কি বলা যায়, ধরেন এক্সপেক্টেডটা ধরেন এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, ঘুরছে, এবং সে কিন্তু অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারছে এই বিজনেস রিলেটেড, এই ইন্ডাস্ট্রি রিলেটেড, নতুন ইন্ডাস্ট্রি, নতুন বিজনেস রিলেটেড। তখন সে এই যে তার এই কি বলে বাউন্ডারি স্প্যানারের মাধ্যমে যে ইনফরমেশন গুলো সে কালেক্ট করবে, অর্থাৎ সে স্পোক পার্সন হিসেবে অনেক সময় এনভায়রনমেন্টকে জানাবে, অনেক সময় সে এটা ভিতরে কোম্পানির টপ লেভেল ম্যানেজমেন্টকে জানাবে, এবং এই অনুযায়ী সে কাজ করতে পারবে। অর্থাৎ কোম্পানি সেই অনুযায়ী কোনো পলিসি যদি নেওয়ার প্রয়োজন হয়, কোনো ধরনের থ্রেটটাকে ওভারটেক বা ওভারকাম যদি করা যায়,
অথবা যে অপরচুনিটি থাকতে পারে সেটাকে যদি কাজে লাগাতে পারে সেই কাজটা করার চেষ্টা করবে। দ্যাট মিন্স স্যার বাইরের ইনফরমেশন সম্পর্কে সে মানে ইনফরমেশন নিয়ে তার কোম্পানিটাকে ডেভেলপ মানে আরো বেশি প্লাস করবে এরকম কিছু। রাইট রাইট। ওকে স্যার। দেখেন আমরা আপনাদেরকে আমি যে গ্লোবাল কনটেক্সটে কোম্পানির ক্ষেত্রে বলেছিলাম যে ইন্টারনাল এনভায়রনমেন্ট এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট কথা মনে আছে? ইন্টারনাল এনভায়রনমেন্ট এক্সটার্নাল এনভায়রনমেন্ট মনে আছে কথাটা? আচ্ছা, অর্গানাইজেশন গুলোর ক্ষেত্রে ইন্টারনাল এনভায়রনমেন্ট এক্সটার্নাল এনভায়রনমেন্টের কথা বলি নাই? জি কথা বলছেন না কেন? জি স্যার বলেছি। আচ্ছা, তো ওই যে ইন্টারনাল এনভায়রনমেন্ট এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টের মধ্যে যে ব্রিজ তৈরি করা দরকার, এটা নেটওয়ার্ক তৈরি করা দরকার, ঠিক আছে, যাতে কোনো ধরনের গ্যাপ তৈরি না হয়, ওই কাজটা করবে, ঠিক আছে। এই বাউন্ডারি স্প্যানের মাধ্যমে ওই যে গ্যাপ অথবা ওই যে ব্রিজ একটা তৈরি করা ইন্টারনাল এবং এক্সটার্নাল যে অ্যাক্টিভিটিস গুলো আছে বা এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরস গুলো আছে এটার মধ্যে একটা ব্রিজ তৈরি করার জন্য এক্সপেক্টেডটা এই রোলটা প্লে করতে হবে। এটাকে বলা হচ্ছে বাউন্ডারি স্প্যান। জি স্যার বুঝতে পেরেছি। এগুলোর প্রত্যেকটা ডিটেলস আপনাদের বইতে কিন্তু দেওয়া আছে, আপনারা কাইন্ডলি এটা ডিটেলসটা ফলো করে নেবেন। ওকে স্যার। দ্য রোল অফ নন এক্সপেক্টেড, আমরা তো এক্সপেক্টেড এর কথা বলছি, এক্সপেক্টেড হিসেবে রোলটা কি? যারা নন এক্সপেক্টেড আছে তাদের ক্ষেত্রে কি হতে পারে? দ্য রোল অফ নন এক্সপেক্টেড, পিপল হু ট্রাভেল internationally yet are not considered expatriates as they do not relocate to another country. অনেকে আছে ইন্টারন্যাশনালি ট্রাভেল করছে, বা ইন্টারন্যাশনালি ট্রাভেল করলে কি তাদেরকে এক্সপেক্টেড বলবো আমরা? না, কারণ তারা সেখানে থাকছে না বা তারা সেখানে কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করছে না। যেমন রোড ওয়ারিয়ার্স, হ্যাঁ, গ্লোব ট্রটার্স, ফ্রিকোয়েন্ট ফ্লায়ার্স, তারা হচ্ছে কি, তাদেরকে বলা হচ্ছে নন এক্সপেক্টেড। তারা যদি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, ঘুরছে ফিরছে, হ্যাঁ, কিন্তু তারা এক্সপেক্টেড হিসেবে না, কাজ করছে না। দেন মাচ অফ ইন্টারন্যাশনাল বিজনেস ইনভলভস ভিজিট টু ফরেন লোকেশন। অনেকে ইন্টারন্যাশনাল বিজনেস এখন কি করে, ফরেন লোকেশনে ভিজিট করতে যায়, যেমন সেলস স্টাফ অ্যাটেন্ডিং ট্রেড ফেয়ার। যেমন আমাদের ধরেন বাণিজ্য মেলা হয় না, এবার তো আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়নি। আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেখবেন যে পাকিস্তানের ইয়ে আছে, দেন ইন্ডিয়ার আছে, তুরস্কের আছে, আগে ছিল একদম অরিজিনালি ছিল, এখন আর অরিজিনালি ভাবে পাওয়া যায় না। থাইল্যান্ডের আছে, দেখা যায় বাংলাদেশের লোকজনই এগুলো করেই করছে। তো আগে যেটা ছিল, এখানে যখন এই ধরনের যে ট্রেড ফেয়ার গুলো হয়, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার গুলো হয়, তখন এই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে যখন আপনি আপনার দেশ থেকে যখন লোক পাঠাচ্ছেন, তাকে কিন্তু এক্সপেক্টেড বলা যাবে না, ঠিক আছে, তাদেরকে এক্সপেক্টেড বলা যাবে না। একটা ট্রেড ফেয়ার অ্যাটেন্ড করতে গেছে, এটাকে এক্সপেক্টেড বলা যাবে না। অথবা পিরিয়ডিক ভিজিটস টু ফরেন অপারেশন, ফরেন অপারেশনে করার আগে পিরিয়ডিক ভিজিট, আগে আপনি ভিজিট করতে গেলেন, সেটাকেও এক্সপেক্টেড হিসেবে ট্রিট করা যাবে না। Then international business travels cite the positives. International business travelers যেটা বলা হচ্ছে যে excitement and thrills of conducting business deals in foreign location. অনেকেই আছে, আমাদের এটা আছে যে ইন্টারন্যাশনালি কোনো বিজনেস ডিল করার জন্য দেশের বাইরে যাচ্ছে, আপনার 5 স্টার হোটেলে থাকতেছে, ফার্স্ট ক্লাস টিকেটে যাচ্ছে, এবং এটাকে সে অন্যভাবে শো করার চেষ্টা করছে। হ্যাঁ, লাইফস্টাইল মানে টপ হোটেলস, ডিউটি ফ্রি শপিং, বিজনেস ক্লাস ট্রাভেল, হ্যাঁ, জেনারেল এক্সিটিং নেচার, অর্থাৎ সেখানকার সুন্দর সুন্দর দৃশ্যটাকে উপভোগ করার চেষ্টা করছে। এই যে জিনিসগুলো, এটাকে আপনি এক্সপেক্টেড হিসেবে ট্রিট করা যাবে না, এবং এগুলো এক্সপেক্টেড রোল হিসেবে করছেন। এটা হচ্ছে নন এক্সপেক্টেড রোল। কথা বোঝা গেছে? এগুলোকে বলা হচ্ছে কি, নন এক্সপেক্টেড রোল। স্যার একটা কোশ্চেন করি। জি প্লিজ বলেন। স্যার যদি এখন ওই যে ট্রেড ফেয়ারের যে এক্সাম্পলটা দিলেন, যদি এখন সে পাকিস্তান থেকে কোনো কোম্পানির কেউ সেলস পারসন হিসেবে যদি 1 মাসের জন্য এখানে এসে তাদের ফেয়ারের শপটাতে থাকে, তাহলে পরে কি সে এক্সপেক্টেড হবে না? কারণ সে তো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছে। না, এটা তো কোনো সাবসিডিয়ারি না। প্রথম কথাটি হচ্ছে এটা কোনো সাবসিডিয়ারি না, সাবসিডারি নাই। হ্যাঁ স্যার, জি স্যার, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট নিয়ে আসে, তাদের মানে পণ্যের একটা বিজ্ঞাপন হিসেবে ট্রেড ফেয়ারে কিন্তু আসলে অংশগ্রহণ করা। কথা বুঝতে পারছেন? জি স্যার। এখান থেকে তারা যে ব্যবসা করবে এটা কিন্তু তা না, মানে তাদের পণ্যটা
এই তাদের একটা পণ্য আছে, এটাকে জানান দেওয়ার জন্য তারা সেটা চেষ্টা করে। জি স্যার বুঝতে পারছি। স্ট্রেসরস ইন ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট। স্ট্রেসরটা কি? স্ট্রেস কি? ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টের অনেক স্ট্রেস থাকে। সেই স্ট্রেস গুলো হচ্ছে হোম অ্যান্ড ফ্যামিলি ইস্যু। হোম অ্যান্ড ফ্যামিলি ইস্যু মানে ফ্রিকুয়েন্ট অ্যাবসেন্সেস। আপনি প্রায় সময় ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট নিয়ে যখন দেশের বাইরে যাচ্ছেন এক দেশ থেকে আরেক দেশে, তাহলে আপনার কি হচ্ছে? আপনি অ্যাবসেন্ট থাকছেন। এই অ্যাবসেন্ট থাকার কারণে ফ্যামিলিতে প্রবলেম হয়। আমাদের দেশগুলোতে হয়তো বা এত প্রবলেম হয় না, বাংলাদেশ বা বাংলাদেশের আশেপাশে যে দেশগুলো, তারা ফ্যামিলির প্রতি অনেক আনুগত্য থাকে এবং ফ্যামিলির বন্ডিংটা খুব ভালো থাকে, যার কারণে এটা খুব প্রবলেম হয় না। কিন্তু ডেভেলপ কান্ট্রিতে আপনি হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকবেন না বেশ কিছুদিন, দেখা যাবে যে হাজবেন্ড আরেকজনের সাথে ঘর সংসার শুরু করে দিচ্ছে, ওয়াইফ আরেকজনের সাথে ঘর সংসার শুরু করে দিচ্ছে। ঠিক আছে, তো এটা একটা বড় প্রবলেম। সো ফ্রিকুয়েন্ট অ্যাবসেন্স যেটা হলে আপনার দেখা যায় যে এটা একটা স্টাডিতে দেখা গেছে যে যারা ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট নিয়ে এক্সপেরিয়েন্স হিসেবে বিভিন্ন দেশে কাজ করে, তাদের ডিভোর্স রেট অনেক বেশি। ডিভোর্স রেট ইজ ভেরি মাচ হাই। ডিভোর্স রেট, তাহলে অবশ্যই এটা একটা স্ট্রেস, এটা একটা স্ট্রেসে কাজ করে, এটা একটা প্রবলেম। আচ্ছা, ওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট, ডোমেস্টিক সাইড অফ পজিশন স্টিল হ্যাজ টু বি অ্যাটেন্ডেড টু। অনেক সময় দেখা যায় যে এক্সপেরিয়েন্স হিসেবে যারা কাজ করে, তারা বাইরের কাজ মানে যে দেশে যাচ্ছে 3 মাসের জন্য বলেন বা 1 বছরের জন্য জব বলেন, পাশাপাশি তার নিজের যে পজিশন আছে, নিজের পজিশনের কাজটাও কিন্তু করতে হয়। নিজের পজিশনের কাজটাও করতে হয়। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, মানে ছোট্ট করে এক্সাম্পলটা যদি এভাবে বলি, যে যেমন ধরেন আমি রিসেন্টলি চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি, ডিপার্টমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি। এখন চেয়ারম্যানের কিন্তু অনেক কাজ থাকে, অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকে, আমাকে তো সেই কাজগুলো করতে হচ্ছেই। পাশাপাশি আমি টিচার হিসেবে আমার যে কাজগুলো সেটা কিন্তু আমার করতে হচ্ছে, ওইখানে কিন্তু কোনো ছাড় নেই, ওটাও করতে হচ্ছে। তো যারা কিনা আপনার ওই ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্টে যায়, বিশেষ করে অল্প সময়ের জন্য, ওই 1 বছরের মধ্যে যেটা হয়, তাদের কিন্তু যে কাজ নিয়ে অ্যাসাইনমেন্ট নিয়ে গেছে সেটা তো করতে হচ্ছে, পাশাপাশি সে তার নিজের যে ডেস্কের কাজ, তার নিজের দেশের হোম অফিসে সেই কাজটাও কিন্তু তার তদারকি করতে হয়, খোঁজ খবর নিতে হয়। এটাকে বলা হচ্ছে ডোমেস্টিক সাইড অফ পজিশন স্টিল হ্যাজ টু বি অ্যাটেন্ডেড টু। তাহলে এটা এক ধরনের স্ট্রেস তৈরি করে, এটা একটা ধরনের প্রেশার তৈরি করে, কাজের লোড তৈরি করে। যদি কাজের লোড বাড়লে স্ট্রেস বাড়ে, তাই না? কাজের লোড বাড়লে স্ট্রেস বাড়ে না? জি স্যার। আচ্ছা, ট্রাভেল লজিস্টিক আপনার প্রয়োজন হয় বেশি বেশি। অর্থাৎ আপনি যখন এক দেশ থেকে আরেক দেশে যাবেন, নতুন দেশে, তো আপনাকে রিসিভ করার প্রয়োজন হবে, হাউজিং এর প্রয়োজন হতে পারে, ভিসার প্রয়োজন হতে পারে, এই ব্যাপারগুলো তখন চলে আসে। ওয়েটিং ইন এয়ারপোর্ট, হ্যাঁ, আপনার জন্য কেউ ওয়েট করবে, হ্যাঁ, তো এইগুলো একটা স্ট্রেস তৈরি করে। হেলথ কনসার্ন, দেখবেন যে এক দেশ থেকে আরেক দেশে গেলে, আমেরিকান কেউ যদি বাংলাদেশে আসে, প্রথম কয়েকদিন ঘুমাতেই পারে না, খালি দিনে ঘুমায়, রাতের সাথে থাকে, কারণ তাদের দিন আমাদের রাত, আমাদের দিন তাদের রাত, ব্যাপারটা এরকম। তো তখন তাদের প্রথম কিছুদিন কিন্তু অ্যাডজাস্ট করতে কষ্ট হয়। আপনাদের যারা আত্মীয়-স্বজন যারা আছে, যারা বিভিন্ন দেশে বসবাস করে, দেখবেন যে দেশে আসলে প্রথম কিছুদিন তাদের সমস্যা হয়, তাদের খাবারের সমস্যা হয়, ঘুমাতে সমস্যা হয়, তাই না? দেখা যাবে তারা অল্পতে অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের পেট খারাপ হয়ে যাচ্ছে, জ্বর আসতেছে, এই প্রবলেম গুলো হয় কিনা? জি স্যার, হয়। তাহলে এই যে ফ্রিকুয়েন্ট যারা এক দেশ থেকে আরেক দেশে যায়, যেটা হয়, তারা কিন্তু এই ধরনের হেলথ প্রবলেমে পড়ে। তাহলে একটা স্ট্রেস তৈরি হয়। পোর ডায়েটটা ঠিক হয় না, ল্যাক অফ স্লিপ, ভালোভাবে ঘুম হয় না, এই প্রবলেমগুলো হয়। দেন হোস্ট কালচার ইস্যু, হোস্ট কালচারের ইস্যুগুলো থাকে। অর্থাৎ আপনাকে যে দেশে যাচ্ছেন সেই দেশের কালচার সম্পর্কে আপনার ট্রেনিং এর প্রয়োজন আছে। আপনি যত বেশি ট্রেনিং পাবেন, তত বেশি সহজ হবে আপনার সেই দেশের কালচার সম্পর্কে বুঝা। তাহলে এইগুলো এক ধরনের স্ট্রেস তৈরি করে। যদি আপনি এগুলো না বুঝেন, কালচার যদি না বুঝেন, তাহলে এক ধরনের স্ট্রেস তৈরি করে। হ্যালো স্যার। জি স্যার, আমাদের এখানে একটার সময় জামাত স্যার, আমি কি একটু যেতে পারবো? হ্যাঁ, আমি এখনই ছেড়ে দিচ্ছি। ওয়েট, আমার ক্লাস শেষ। কারো কোনো কোশ্চেন আছে এই চ্যাপ্টার সম্পর্কে? আরো কোনো কোশ্চেন আছে? না স্যার, কিন্তু স্যার আমরা স্লাইড গুলো পাইনি। আর 5 তারিখ 8টা বাজে এক্সাম ছিল, সো কিছু স্টুডেন্ট বলছিল যে তাদের থিসিসের ক্লাস হচ্ছে। কখন, কবে? 5 তারিখ রাত 8টাতে আমাদের মিড এক্সাম ছিল। থিসিসের ক্লাসটা কখন?
তো সন্ধ্যার পরে উনি বলছেন 7টায়। সন্ধ্যা 7টায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা শনিবার নিব না, সমস্যা নেই। ওকে স্যার। সেই ক্ষেত্রে আমরা শনিবার নিব, তাহলে কোনো তো, সমস্যা নেই। আমি আপনাদের জন্য যথেষ্ট ফ্লেক্সিবল, এটা নিয়ে টেনশন করতে হবে না। ওকে স্যার জি শনিবার কখন নিবেন স্যার স্যার? স্যার আপনি Sorry? বলছিলেন বই পিডিএফ বইটা দেবেন। হ্যাঁ আজকে দিয়ে দিব, আমি প্রচন্ড ব্যস্ত, আমি গুছাচ্ছি, আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ আজকে অথবা কালকের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন। যদি না পাই জি, আমাকে স্যার। কাইন্ডলি একটু, না পেলে Thank you, আমাকে sir. কাইন্ডলি একটু ইনফর্ম করবেন। জি আপনারা স্যার, না পেলে থ্যাংক ইউ। কাইন্ডলি একটু ইনফর্ম করবেন আমাকে। ঠিক আছে স্যার, তাহলে। video আচ্ছা শনিবার কি পরীক্ষা আপনারা সবাই কি হচ্ছে? আছেন ক্লিয়ার? সবাই কি জি, প্রেজেন্ট স্যার। ছিল? স্যার এখন দুই একজন হয়তো চলে গেছে, বাট ছিল সবাই। সবাই প্রেজেন্ট ছিল, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন, হ্যাভ এ গুড ডে। স্যার সরি সরি Syllabus স্যার স্যাটারডে কখন নিবেন স্যার? স্যাটারডে বলেন আপনারা কখন করতে চান? রাত স্যার 8টায়? স্যার রাতের বেলা নিলে স্যার ভালো হয়। রাত 8টার দিকে নিলে ভালো হয় তাই তো? না না স্যার আমাদের, জি স্যার 8টার দিকে নিলে, রাত 8টার দিকে নিলে ভালো হয়। জি স্যার। আচ্ছা ঠিক আছে, শনিবার রাত 8টার দিকে হবে তাহলে। স্যার এক্সামটা কি স্যার এই এডু স্মার্টে হবে? হ্যাঁ এডু স্মার্টে হবে স্যার Exam এমনি Smart. যদি মানে রিকোয়েস্ট ছিল স্যার, মানে এডু স্মার্টে তো স্যার অনেকেরই প্রবলেম হয়। আর না সব হবে না, গুগল ফর্ম এটা হবে না। কেন হবে না আমি বলি। আমি আপনাদের পরীক্ষাটা নিচ্ছি অফ টাইমে, অর্থাৎ শনিবার রাত 8টায়। এই সময়ে শিডিউল এডু স্মার্টে কোনো পরীক্ষা থাকছে না, যার কারণে ওরকম প্রবলেম হওয়ারও কথা না। না স্যার, Load মানে করার কথা। গুগল Load করার কথা। ক্লাসরুম স্যার ওটা খুবই ইউজার ফ্রেন্ডলি ছিল স্যার। কিন্তু লোড করার কথা না। ঠিক আছে তো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। সিলেবাস তো বলে দিয়েছি, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 3, এই দুটো চ্যাপ্টার পড়েন। চ্যাপ্টার 1 সাথে চ্যাপ্টার 3 স্লাইড দুটো দিয়ে দেবেন। হ্যাঁ দিয়ে দিব সব দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে স্যার আগামী শুক্রবার আমাদের ক্লাস হচ্ছে, শনিবার এক্সাম হচ্ছে। হ্যাঁ শুক্রবার ক্লাস, শনিবার এক্সাম হবে ইনশাআল্লাহ। স্যার এমসিকিউ তো থাকবে নাকি স্যার? এমসিকিউ থাকবে, হ্যাঁ এমসিকিউ থাকবে। স্যার বলছিল ফুল এমসিকিউ থাকবে। না ফুল এমসিকিউ থাকবে, 15টা এমসিকিউ থাকবে। জি স্যার। ওকে থ্যাংক ইউ। ওকে Thank you, sir. ধন্যবাদ, আসসালাম। চল যাই নামাজি। থ্যাংক ইউ